আমি মিনার্ভা, টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো কেসেস অফ নাউন অ্যান্ড প্রোনাউন। কেস বলতে আমরা কি বুঝি? কেস বলতে আমরা বাংলায় বুঝি কারককে। আমরা বাংলায় কারক পড়েছি, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এগুলো সব আমরা পড়েছি। তেমনি আজকে ইংরেজিতেও এই কেস বা কারক আমরা পড়ব। তাহলে প্রথমে জেনে নেব কারক বা সেন্টেন্সে কেস কাকে বলছে বা কেস বলতে আমরা কি বুঝি সেটা আজকে আগে জেনে নেব। তারপর কেসের শ্রেণী বিভাগ এবং তারা বাক্যে কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা আজকে বুঝে নেব। তো চলুন দেখি আজকে কি রয়েছে। সেন্টেন্সের নাউন এবং প্রোনাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডের কোনো না কোনো সম্পর্ক থাকে, তাকে বলা হয় ইংরেজিতে কেস এবং বাংলায় বলা হয় কারক। তাহলে একটা সেন্টেন্সে নাউন প্রোনাউন তো অবশ্যই থাকবে, কারণ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একমাত্র নাউন এবং প্রোনাউন ছাড়া আর কোনো ওয়ার্ড হয় না। কোনো ওয়ার্ড বলতে আমরা কোনগুলো বুঝি? যে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড কোনোটাই আমাদের সাবজেক্ট কিংবা অবজেক্ট হবে না, কেবলমাত্র নাউন এবং প্রোনাউন হবে। তাহলে কি দেখছি না, এই নাউন এবং প্রোনাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে আমরা বলছি ইংরেজিতে কেস, বাংলায় বলছি কারক। এরপর আমরা এই কারক এই কেসের শ্রেণী বিভাগটা দেখব। কেস কয় প্রকার, কিভাবে তারা বাক্যে ব্যবহার হচ্ছে, এবার চলুন আমরা এটা আলোচনা করে নিই। চলুন এবার আমরা দেখে নিই ইংলিশে কেস কয় প্রকার। তাহলে ইংলিশে কেস প্রধানত 3 প্রকার। কয় প্রকার? প্রধানত 3 প্রকার। প্রথমে কি নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বলতে তাদের বোঝায়, আমি পরে বলছি, এটাকে বলা হয় যারা সাবজেক্ট, সেন্টেন্সে যারা সাবজেক্ট তাদেরকে বলা হয় নমিনেটিভ কেস, আর এটা হচ্ছে সাবজেক্টিভ কেস অথবা সাবজেক্টিভ কেস। সেকেন্ডে কি রয়েছে? অ্যাকুজেটিভ কেস অথবা অবজেক্টিভ কেস। 3 নম্বরে আমরা পাবো জেনেটিভ কেস বা পজেসিভ কেস। এটা হচ্ছে কি একটা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে, নাউনের সঙ্গে যে সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে, মানুষের অধিকারে কিছু থাকলে সেটাকে বলা হয় এই পজেসিভ কেস বা সম্বন্ধ পদ। তাহলে আমরা এই নমিনেটিভ কেসটা নিয়ে আলোচনা করছি, এটাকে নিয়ে, এটা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, এগুলো আমি আজকে দেখে নিচ্ছি। তাহলে বিভিন্ন উদাহরণ সহযোগে আমরা এটা দেখে নিচ্ছি। চলুন এবার আমরা নমিনেটিভ কেস বা কর্তৃকারক সম্পর্কে একটু জেনে নিই। নমিনেটিভ কেস কাকে বলছে? যে নাউন বা প্রোনাউন ভার্বের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় নমিনেটিভ কেস বা বাংলায় বলা হয় কর্তৃকারক। উদাহরণটা দেখি। বিলু প্লেস ফুটবল। এখানে একটা মজার প্রশ্ন, যে ভার্বকে যদি আমি প্রশ্ন করি হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে, প্রশ্নের উত্তরে কি আসবে? বিলু। তাহলে কাজটা কে সম্পন্ন করছে, খেলাটা কে কে করছে? না, বিলু। এখানে বিলু কি হচ্ছে? নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। বিলু প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। একই ব্যাপার, কে খেলছে? না, বিলু খেলছে। তাহলে এখানে সাবজেক্ট কে হচ্ছে? বিলু। এবার দেখুন, হি গেভ মি এ বুক। কে দিয়েছিল? কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছিল? কে দিয়েছিল? না, সে দিয়েছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট, অতএব হি কাজ সম্পন্ন করছে, সেই জন্য হি হবে নমিনেটিভ কেস। হি এখানে নমিনেটিভ কেস। হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আরো অন্যান্য উদাহরণ সহযোগে আমরা বলতে পারি যে এখানে কাজটা সম্পন্ন করবে যে সাবজেক্ট হবে তাকে আমরা বলবো নমিনেটিভ কেস।
যার দ্বারা কাজ সম্পন্ন হয় তাকে আমরা বলবো নমিনেটিভ কেস। এরপর আমরা যাব অবজেক্টিভ কেসে। এবার আমরা অ্যাকুজেটিভ কেস বা অবজেক্টিভ কেস কাকে বলছে এটা আমরা সংজ্ঞা এবং উদাহরণ সহযোগে দেখে নিই। কি রয়েছে না, ভার্বের কাজ যে নাউন বা প্রোনাউনের ওপর শেষ হয় বা বর্তায়, অর্থাৎ ভার্বকে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি এবং কাকে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাওয়া যায় বা আমরা যে উত্তর পাই তাকে বলে অবজেক্টিভ কেস বা কর্মকারক। তাই উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। রাম শয়ে ডগ, তাহলে কাজটা কে সম্পন্ন করেছিল? এখানে আমি যদি বলি কে দেখেছিল, রাম দেখেছিল। আমরা রাম জানি, রাম নমিনেটিভ কেস। কি দেখেছিল? এ ডগ। তাহলে এখানে রাম প্রশ্ন করব যে রাম কি দেখেছিল? কি দেখেছিল? রাম কি দেখেছিল? না ডগ দেখেছিল। তাহলে এখানে অবজেক্টিভ কেস কি হলো বা অ্যাকুজেটিভ কেস কি হলো না ডগ। আর আমরা জানি যে ভার্ব সম্পর্কে আমরা পড়েছি যে ভার্বের তিনটি ভাগ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আর হেল্পিং ভার্ব। আবার ফাইনাইট ভার্বেরও তিনটে ভাগ, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্বের আমরা জানি যার থাকে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে এই ট্রানজিটিভ ভার্ব যেহেতু অবজেক্ট আছে, আমরা জানি অবজেক্ট মানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কেবলমাত্র এই ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করতে পারি। আর ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস চেঞ্জের নিয়ম আমরা জানি যে অবজেক্টকে আগে আনতে হয়, সাবজেক্ট হিসেবে আনতে হয়, তারপর তার রুলস অনুযায়ী টেন্স অনুযায়ী আমাকে ভয়েস চেঞ্জ করতে হয়। পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে সেই হিসেবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে রাম শয়ে ডগ, এই যে ডগ, তাহলে এটা কি? এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। এটা কি ডাইরেক্ট অবজেক্ট, কি না ডাইরেক্ট নিয়ে নিয়েছে। এখানে দেখুন রাম শয়ে ডগ, কি দেখেছে? একদম সরাসরি নিয়েছে, এই জন্য ডগ হচ্ছে কি একটা অবজেক্ট এবং এটা ডাইরেক্ট অবজেক্ট। আর এই ভার্বেরই, এই ট্রানজিটিভ ভার্বেরই যেহেতু অবজেক্ট আছে এই জন্য আমরা সাধারণত আমরা জানি, সাধারণ না মানে একদম ঠিক এটা, যে নাউন এবং প্রোনাউন এরাই হয় কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কেবলমাত্র নাউন এবং প্রোনাউন এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। আর 8টা ওয়ার্ডের মধ্যে আর কি কি রয়েছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমি এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারবো না। তাহলে রাম এখানে নমিনেটিভ কেস আর ডগ এখানে অবজেক্টিভ কেস। ফাদার লাভস মি, ফাদার নমিনেটিভ কেস, এখানে কাজ করছে কে ভালোবাসে? বাবা। কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে, মি। এখানে মি হচ্ছে কি অবজেক্ট, মি হচ্ছে কি এখানে অবজেক্ট। তাহলে বা এখানে কি করব? অবজেক্টিভ কেস, মি হলো কি অবজেক্টিভ কেস। এবার দেখুন হি স্যাট অন এ চেয়ার, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যেহেতু বললাম যে ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, এখানে কারণ ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট থাকে। এখানে দেখুন, আর আমাদের মনে রাখতে হবে অবজেক্ট কার থাকে? ভার্বের অবজেক্ট থাকে, ভার্বের সাবজেক্টই হয়, অবজেক্ট হয়। আর একটা ওয়ার্ডের অবজেক্ট হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হয়। এবার দেখুন হি স্যাট অন এ চেয়ার, সে একটি চেয়ারে বসেছিলেন। এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, যেহেতু এখানে ডাইরেক্ট অবজেক্ট নেই। এখানে কার অবজেক্ট আছে? প্রিপোজিশনের অবজেক্ট আছে, এখানে ডাইরেক্ট অবজেক্ট নেই। এখানে ডাইরেক্ট অবজেক্টকে এর আগে সেন্টেন্সে ডগ, হি স এ ডগ, কি দেখেছিল? কি দেখেছিল? এ ডগ। তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টিভ কেস। তখন আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে এই অবজেক্টিভ কেস বা অবজেক্টকে নিয়ে আসবো আমরা সাবজেক্ট হিসেবে। তাহলে ট্রানজিটিভ ভার্বেরই পারি আমরা একমাত্র ভয়েস চেঞ্জ করতে। এখানে দেখুন যেহেতু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ডাইরেক্ট অবজেক্ট থাকে। আর এখানে কি হি স্যাট অন এ চেয়ার, এখানে প্রিপোজিশন অবজেক্ট নিয়েছে, তাহলে এখানে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে নমিনেটিভ কেস এবং
অবজেক্টিভ কেস, এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর আমরা আসছি পজিটিভ কেসে। চলুন এবার পজিটিভ কেস বা সম্বন্ধ যে পদ আছে বাংলায় তার সংজ্ঞাটা আমরা দেখি নিই ইংলিশে কি বলছে। কোনো ব্যক্তি বা বস্তুর ওপর কোনো নাউন বা প্রোনাউনের অধিকার বা সম্বন্ধ বোঝালে তার পজিটিভ কেস বা সম্বন্ধ পদ হয়। তাহলে এই যে পজিটিভ কেসটা আমরা পড়লাম, এর পজিটিভ কেসের অর্থ কি না সম্বন্ধ পদ, মানে কারোর সাথে নাউনে মানে সেন্টেন্সের নাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে একটা সম্বন্ধ বোঝায়, অর্থাৎ তার অধিকারে আছে, তার আত্মীয় বা তার সাথে একটা সম্পর্ক রয়েছে। আমার বই, আমার বাবা, চেয়ারের পা, তাহলে এইভাবে যে বলি আমরা চেয়ারের পা, চেয়ারের হাতল, বইয়ের পাতাটি, এইভাবে যে আমরা কথাগুলো বলি আমরা তো প্রতিদিন ব্যবহার করি। তাহলে এই যে একটা সম্পর্ক বা সম্বন্ধ রয়েছে এগুলোকে বলা হয় পজিটিভ কেস বা সম্বন্ধ পদ। এই পজিটিভ কেস গঠন করতে গেলে আমরা কি করব না, কোনো সিঙ্গুলার নাউনের শেষে আমরা যখন বলবো রামের বই, রামস বুক, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটা প্রকাশ করব। আর কি দিয়ে করব না পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি, আমরা যখন পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ পড়েছি ফার্স্ট পারসন, যেমন আই, মাই, আওয়ার, আওয়ারে উই, আওয়ার, ইউ, ইয়োর, তোমরা, ইউ, ইয়োর, হি, হিজ, শি, হার, এভাবে আমরা যে এবং দে, দেয়ার, এগুলো যে সমস্ত প্রোনাউনের পজিটিভ কেস, এগুলো হচ্ছে কি প্রোনাউনের পজিটিভ কেস। তখন আমরা বলবো এদেরকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ এইসব পজিটিভ ওয়ার্ডগুলো বসার, অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জানি, কারণ অ্যাডজেক্টিভ বলতে বুঝি যে নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা বা নাউনকে বিশ্লেষণ করে। যেমন যদি বলি মাই ব্রাদার, ভাইটা কার না আমার, তাহলে এইভাবে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সম্বন্ধ প্রকাশ করব বা পজিটিভ কেস বোঝাবো। আর অফ দিয়ে আমরা করব। অফ দিয়ে কখন করব না, অফ দিয়ে আমরা কোনো ব্যক্তিকে করব না, বস্তুকে বোঝাতে গেলে আমরা অফ দিয়ে পজিটিভ কেসটা গঠন করব। আর এখানে বলে রাখছি অ্যাপোস্ট্রফি, এটা এসটা আমরা দেব কখন, যখন সিঙ্গুলার নাউন থাকবে, সিঙ্গুলার নাউনের শেষে রামস বুক। আর যদি বলে এখানে যে গার্লস স্কুল মানে বালিকাদের বিদ্যালয়, তাহলে গার্লস এস শুরু থেকেই মানে শব্দটা রয়েছে কি প্লুরাল, বহুবচনে রয়েছে, তখন আমরা এসের পরে আমরা অ্যাপোস্ট্রফিটা শুধু দেবো, আর আমাদের এস ব্যবহার করতে হবে না। তাহলে চলুন বিভিন্ন উদাহরণ সহযোগে আমরা এটা আলোচনা করে নিই। আসুন এবার পজিটিভ কেসের বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা কেসটা সম্পর্কে আমরা আলোচনা করে নিই। আমরা কি বলেছিলাম যে পজিটিভ কেস করতে গেলে আমাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আর পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে এবং প্রিপোজিশন অফ দিয়ে আমরা তৈরি করতে হয়, গঠন করার নিয়ম। দিস ইজ নরেন্স বুক, তাহলে এই হয় নরেনের বই। কার বই? এটা নরেনের বই, নরেন্স বুক, কারণ নরেনের অধিকারে আছে, এটাই হচ্ছে পজিটিভ কেস। ইট ইজ মাই বুক, বললাম অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, কারণ এটা কেন হবে পেন না, এটা হচ্ছে পেন হচ্ছে কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এভাবে আমরা পজিটিভ কেস গঠন করব। আই টুক রামস বুক, আমি রামের বইটি নিয়েছিলাম। এবার দেখুন এটা সিঙ্গুলার নাউন, তাই তারপরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা দিয়েছি, অ্যাপোস্ট্রফি এস। এবার দেখুন ইট ইজ এ বয়েজ স্কুল, ইট ইজ এ বয়েজ স্কুল, এখানে বয়েজ এটা কি হয়েছে প্লুরাল ওয়ার্ড, সেই জন্য আমরা এসটা রয়েছে, সেই জন্য আমরা শুধু অ্যাপোস্ট্রফিটা দেব, কিন্তু এস দেব না। এবার দেখুন আমরা বলেছিলাম যে জড় বস্তুর ক্ষেত্রে আমরা কোনো এস ব্যবহার করব না কিংবা কোনো অ্যাপোস্ট্রফি এস দেব না, আমরা তখন অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব।
আমরা তখন অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। চেয়ারের পাটি হয় ভাঙা। তাহলে দ্য লেগ অফ দ্য চেয়ার, আমরা লেগস চেয়ার এভাবে বলবো না। আমরা ব্যক্তি হলে আমরা অ্যাপোস্ট্রফি এস দেব, কিন্তু যখন জড়বস্তু সম্পর্কে বলবো, যে চেয়ারের পা, বইয়ের পাতা বা টেবিলটির পা, যখন আমরা বলবো তখন আমরা অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। দ্য পেজ অফ দ্য বুক ইজ টর্ন। তাহলে বইয়ের পৃষ্ঠাটি ছেঁড়া। তাহলে আমরা জড়বস্তু এভাবে অফ এই প্রিপোজিশন দিয়ে করব, আর অ্যাপোস্ট্রফি এস দিয়ে সিঙ্গুলার নাউনের শেষে করব। প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দেব এস থাকলে। আরেকটা রয়েছে দেখুন, ইট ইজ চিলড্রেন্স হোম। ইট ইজ চিলড্রেন্স হোম। চিলড্রেন এখানে কি প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কিন্তু এস নেই, এটা খেয়াল রাখবে। বয়েজের ক্ষেত্রে এস ছিল, কিন্তু চিলড্রেন এই নাউনটার প্লুরাল নাউনের শেষে কিন্তু কোনো এস নেই। এখানে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমাকে পজিটিভ কেসটা গঠন করতে হবে। তাহলে আমরা কি কি নিয়ম শুনলাম? সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস, আর প্লুরাল নাউন থাকলে শুধু অ্যাপোস্ট্রফি দেব, আর প্লুরাল যদি নাউন থাকে এস না থাকে অ্যাপোস্ট্রফি এস দেব, এবং জড়বস্তুর ক্ষেত্রে অফ এই প্রিপোজিশনটা দিয়ে আমরা এটা পজিটিভ কেসটা গঠন করব। তাহলে বন্ধুরা, আমি আজকে যে ক্লাসটা পড়ালাম কেস নাউন অ্যান্ড প্রোনাউনের যে কেস, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে পারলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওর জন্য।